ওয়েলকাম আমার এই কি টু সাকসেস চ্যানেলে। আপনি যদি নতুন হন আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজ আমি আপনাদের কাছে একটা নতুন বিজনেস অপরচুনিটি শেয়ার করতে চলেছি, কিন্তু তার আগে আপনাকে ওপেন মাইন্ড হয়ে শুনতে হবে। যেমন ধরুন, আপনি একটি বোতলে জল ভরতে যাচ্ছেন, অথচ বোতলটির মুখটি খুললেন না, তাহলে কি বোতলে জল ভরতে পারবেন? সেরকমই আপনি যদি ওপেন মাইন্ড হয়ে এই বিজনেস অপরচুনিটিটা না শোনেন, তাহলে আপনি এর সম্বন্ধে কিছুই বুঝতে পারবেন না। আপনি এই বিজনেস অপরচুনিটিকে পার্ট টাইম জব হিসেবে ফ্লেক্সিবল টাইমে যে কোনো সময়ে করতে পারেন। এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 এবং এতে কোনো রকম রিস্ক নেই এবং টেনশন ফ্রি হিসাবে আপনি কাজটি করতে পারেন। এই পার্ট টাইম জবটি যে কোনো পেশার লোকই করতে পারে, সে হাউস ওয়াইফই হোক কিংবা কলেজ স্টুডেন্ট কিংবা কৃষক কিংবা গাড়ি চালক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, যে কেউ করতে পারে। এবং এই বিজনেসটিতে সব ধরনের পেশার লোকই আছে। বর্তমানে বিজনেসটিতে সব ধরনের পেশার লোকই সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাহলে এখানে সব ধরনের পেশার লোক কেন এই বিজনেসটাকে গ্রহণ করলো? নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যা দেখে তারা এটা গ্রহণ করছে। আজকে আমি আপনাদের কাছে সেই কেনটাই শেয়ার করব, যে কেন সবাই এই বিজনেসটিকে গ্রহণ করছে। পয়সা আর টাইম আমাদের হাতে থাকে না। যে জব করে তার পয়সা ও টাইম ওনার কোম্পানি কন্ট্রোল করে কিংবা তার বস কন্ট্রোল করে। আবার যিনি বিজনেস করেন তার পয়সা কন্ট্রোল করে তার কাস্টমারগুলো। তাহলে যে জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না, সেটা যে কোনো সময় সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আমরা এমন একটা বিষয়ে আলোচনা করব যেটা আমাদের কন্ট্রোলে আসতে পারে। তাহলে সেটা কি? প্রথমত, আপনি যেভাবে জীবন চালাচ্ছেন সেইভাবেই চলতে পারে। দ্বিতীয়ত, আপনি আপনার জীবন নিজের মতোই ডিজাইন করে নিতে পারেন। তো প্রথমত, যেভাবে চলছে সেভাবেই চলতে পারে। যেমন আপনি যাচ্ছেন, কাজ করছেন, টাকা ইনকাম করে আসছেন, আবার ঘরে ফিরে আসছেন, ঘরের খরচা করছেন, পরিবারের সাথে কিছুটা সময়ও কাটাচ্ছেন। এটাই হলো আপনার জীবনের সবটুকু। মানুষের জীবন কিন্তু এইভাবেই কোনো রকমভাবে কেটে যায়। 60 বছর কিংবা 70 বছর ঘর থেকে দোকান, দোকান থেকে ঘর, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর, এইভাবেই চলে যায়। তাহলে এখানে জীবনটা ডিজাইন করা হলো না। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, আমরা যেরকম জীবনটাকে চেয়েছিলাম সেরকম কি আমরা কাটাতে পারলাম? তো এবার আসছে দ্বিতীয়টা, জীবনটাকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো জীবনকে ডিজাইন করতে গেলে কিছু কিছু জিনিসের দরকার আছে, যেরকম মানি বা টাকা, সময়, টাইম, সিকিউরিটি, ইনকামের নিরাপত্তা, স্বাস্থ্য, হেলথ, লাইফস্টাইল, রিকগনিশন, প্রশংসা, গুড অ্যাসোসিয়েশন, এইগুলো দরকার। তো প্রথমে টাকার খুব দরকার আমাদের জীবনে, কেননা টাকা ছাড়া কিছুই হয় না বর্তমানে। টাকা না থাকলে জীবনে প্রচুর সমস্যা থাকবে। টাকার সাথে যদি টাইম বা সময় না থাকে, তাহলে আপনি ওই টাকা দিয়ে কি করছেন ভাবুন একটু। সিঙ্গেল হ্যান্ডেড ইনকাম করছেন, তাহলে কোনো বড় সমস্যা আসলে ওই টাকা আসা বন্ধ তো হয়ে যেতে পারে। সময়ও খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার বা যাদের জন্য ইনকাম করছেন ওদের সাথে সময় দেওয়াও খুব জরুরি। তাহলে জীবনের ব্যালেন্স তখনই আসবে যখন আমাদের কাছে চাহিদা মতো টাকা ও সময় দুটোই থাকবে। এরপর আসছে ইনকাম সিকিউরিটি বা আয়ের নিরাপত্তা। আমরা অনেকে ভাবি আমরা গভর্নমেন্ট চাকরি করি তাই আমরা সিকিউর, আমার বিশাল ব্যাংক ব্যালেন্স আছে তাই আমি সিকিউর, আমার ইন্স্যুরেন্স করা আছে তাই সিকিউর। তাহলে সিকিউরিটি কেমন? যেমন ধরুন, দুটো টপ মডেলের সেম গাড়ি আছে, একটাতে স্টেপনি মানে এক্সট্রা চাকা আছে, আর একটিতে এক্সট্রা চাকা নেই বা স্টেপনি নেই। এবার আপনাকে বলা হলো যে 2 দিনের জন্য একটা জার্নি করতে হবে, তাহলে আপনি কোন গাড়িতে যাবেন? এবার আপনি, আমি, সবাই ওই স্টেপনি আছে যে গাড়িতে মানে এক্সট্রা চাকা দেওয়া আছে যে গাড়িতে, সেই গাড়িতেই যাব। তাহলে এখন প্রশ্ন হলো, কেন আমরা ওই এক্সট্রা চাকা আছে ওই গাড়িতেই যাব? কেননা বাই চান্স যদি রাস্তায় পাংচার হয় তাহলে ওই এক্সট্রা চাকা লাগিয়ে নিতে পারবো। আর যদি এক্সট্রা চাকা না থাকতো তাহলে কি হতো? রাস্তার মাঝখানে আপনি বুঝতেই পারছেন কি হতো। এটা কেন বললাম? ধরুন আমরা 20 থেকে 25 বছরে চাকরি বা কোনো একটা ব্যবসা শুরু করি, মোটামুটিভাবে 60-65 বছর পর্যন্ত ইনকাম করি। তার মানে আমাদের লাইফে প্রায় 35 কিংবা 40 বছর মতো আমরা ইনকাম করে থাকি। এবার আমাদের ফ্যামিলিটাকে যদি গাড়ি ভাবি, তাহলে আমাদের ইনকামটা একটা চাকা ধরতে পারি,
ঠিক আছে। তো আমরা কি কখনো ভাবি যে এই ফ্যামিলি নামক গাড়িটা একটা স্টেপনি ইনকাম দরকার, এক্সট্রা ইনকাম দরকার? আমরা আছি, ভালো আছি, যেরকম চলছে ভালোই আছি। আমার কোনো অসুস্থতার কারণে কাজ বা ব্যবসাটাই না থাকে, তাহলে আমার ইনকাম তাহলে শূন্য হয়ে যাবে। আর তাতে কি আমাদের বাড়ির খরচাটা কি কমে যাবে? মোটেই নয়, বরং বাড়তেই থাকবে। তাহলে আমার ফ্যামিলির অবস্থা কি হবে? একটু ভেবে দেখুন, এখানে একটু ভেবে দেখুন, বড় কোয়েশ্চেন মার্ক। এই অবস্থায় যদি স্টেপনি ইনকাম বা ইনকাম সিকিউরিটি থাকতো, তাহলে আমরা বলতে পারতাম ভাগ্যিস এই স্টেপনি ইনকামটা নিয়েছিলাম। যদি আপনার কাজে কোনো রকম অসুবিধা হয়, তাহলে কি আপনার ইনকাম হতে থাকবে? অনেক মানুষই ভাবেন যে তার চাকরিটা সিকিউর, কিন্তু চাকরি সিকিউর নয়। 60 বছর পর যখন আমরা চাকরিটা ছাড়বো, তখন ওই পোস্টের চাকরিটা অন্য কারোর কাছে চলে যাবে। সিকিউরিটি এমন একটা অবস্থা যেখানে আমরা কোনো একটা ইনকাম বানাবো, দাঁড় করাবো, এবং যখন আমরা থাকবো না, তখন যেন ওটাকে আমাদের পরিবারের কাউকে দিয়ে যেতে পারবো। যেমন ধরুন ডিগ্রি, এডুকেশনাল ডিগ্রি। আমার যে এডুকেশনাল ডিগ্রি আছে, সেটা কি আমি আমার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবো? আবার কেউ যদি কোনো কোম্পানির সিইও বা ভাইস প্রেসিডেন্ট হয়, সে কি তার ওই পোস্টটাকে তার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবে? নিশ্চয়ই দিয়ে যেতে পারবে না। তাহলে উনি যে এত কষ্ট করে 30-40 বছর ধরে কোম্পানি বা গভর্নমেন্টের জন্য কষ্ট করলেন, তার কষ্টের চাকরির পজিশনটা তার রিটায়ারমেন্টের সাথেই শেষ হয়ে যায়। তাহলে সিকিউরিটি এমন একটা জিনিস হতে হবে যেটাকে আমরা দাঁড় করাবো, আর ওটা চলতেই থাকবে, ভবিষ্যতের জন্য ইনকাম দিতে থাকবে, এবং আমরা ওটাকে আমার নেক্সট জেনারেশন বা পরিবারের কাউকে দিয়ে যেতে পারবো। জীবনটাকে উপভোগ করার জন্য আপনার স্বাস্থ্য ভালো থাকা দরকার। এরপরে আসছে লাইফস্টাইল। আমাদের অনেকের কাছে লাইফ আছে কিন্তু স্টাইল নেই। যেমন যাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে সময় নেই। যেমন ধরুন ডাক্তার, প্রচুর টাকা আছে কিন্তু এনজয় করার মতো সময় নেই। আবার কিছু লোকের প্রচুর সময় আছে কিন্তু টাকা নেই। যেমন চায়ের দোকানে কিছু কিছু লোক বা রকে বসে আড্ডা দেয়, তাদের কাছে প্রচুর সময় আছে কিন্তু টাকা নেই। তাহলে এই লাইফস্টাইলের স্টাইল করার জন্য কি কি দরকার? লাইফস্টাইলে মানি, টাইম, ইনকাম সিকিউরিটি, এই তিনটেই দরকার। এবার প্রশংসা। যেমন ভালো কাজ করলে সবাই প্রশংসা চায়। আপনি সরকারি চাকরি করছেন কিংবা প্রাইভেট চাকরি করছেন, ভালো কাজ করলে কিরকম প্রশংসা পান আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রশংসা তো পান না, উল্টে আপনার বিরুদ্ধে হয়তো চক্রান্তও হতে পারে, কিংবা আপনার প্রতি অন্য কর্মীরা হিংসা করতে পারে। তো প্রশংসা তো সেরকম পাওয়া যায় না। আমি যে বিজনেস অপরচুনিটিটা বলছি, এখানে কিন্তু আপনি প্রতিটি পদক্ষেপেই প্রশংসা পাবেন, হিউজ রেকগনিশন পাওয়া যায় এখানে। গুড অ্যাসোসিয়েশন, এটার খুবই অভাব আমাদের এখানে। কেননা আপনি সরকারি চাকরি করছেন কিংবা প্রাইভেটে চাকরি করছেন, আপনি যেখানেই যান না কেন, আপনি একটা ভালো অ্যাসোসিয়েশন খুঁজে পাবেন না। কেননা একে অন্যের প্রতি হিংসায় ভরা। আপনি উন্নতি করছেন তো অপরের হিংসা হচ্ছে। মহিলারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আনকমফোর্টেবল ফিল করে, কেননা তাদের প্রতি সঠিক ব্যবহার করা হয় না। তাই অনেকে ভালো অ্যাসোসিয়েশন না পাওয়ার কারণেও চাকরিটা ছেড়ে দেয়। কিন্তু আমি যে বিজনেস অপরচুনিটি বলছি, এখানে গুড অ্যাসোসিয়েশন পাবেন। এখানে কোনো ধরনের কোনো রকম অসুবিধা হবে না। সবাই এখানে সমান, কাউকে আলাদা হিসাবে দেখা হয় না। মহিলারা এখানে ফ্রিলি কাজ করতে পারেন। আমাদের ইনকামটা কিভাবে হয়? তো বিশিষ্ট লেখক, আমেরিকার লেখক রবার্ট টি কিওসাকি, উনি তার ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট বইতে দেখিয়েছেন আমাদের সমাজে ইনকামটা কিভাবে হয়। তো এখানে তিনি সমাজের ইনকামকে 4 ভাগে ভাগ করেছেন, ই, এস, বি, আই। তাহলে এখানে ই হচ্ছে কারা? ই হচ্ছে এমপ্লয়েড, অর্থাৎ যারা চাকরি করছে, গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক, চাকরি করছে। আর এস কারা? এস হচ্ছে সেলফ এমপ্লয়েড, অর্থাৎ ডাক্তার, উকিল, ছোটখাটো বিজনেসম্যান এরা। আর ডান সাইডে আছে বি। তো বি কারা? বি হচ্ছে বিগ বিজনেসম্যান, যেরকম ধরুন রিলায়েন্স, টাটা, বিড়লা এরা। আর ইনভেস্টর কারা? যারা শেয়ার মার্কেটে বা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে, প্রচুর টাকা, তারা হচ্ছে ইনভেস্টর। তো বা সাইডে যারা আছে অর্থাৎ ই আর এস, তো এই ই আর এস এদের ইনকামটা কিভাবে হচ্ছে? এদের ইনকামটা হচ্ছে টিবিআই হিসাবে, অর্থাৎ টাইম বেসড ইনকাম, অর্থাৎ টাইম দিয়ে এরা ইনকাম করে। টাইম না দিতে পারলে ইনকাম হয় না। অ্যাকশন বা কাজ না করলে ইনকাম আসবে না, অ্যাকশন বেসড। ডান দিকে যারা আছে বিআই,
তো এদের ইনকামটা কিভাবে হচ্ছে? সিস্টেম বেসড বা অ্যাসেট বেসড হিসাবে এদের ইনকামটা হচ্ছে। এদের কিন্তু কাজ না করলেও ইনকামটা আসতেই থাকে, এদের কাছে প্রচুর সময় আছে। আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর মোট জনসংখ্যার 95% লোক থাকে এই বা সাইডে অর্থাৎ ই আর এস এ, আর 5% লোক থাকে ডান সাইডে অর্থাৎ বি ও আয়ের ক্ষেত্রে। পৃথিবীর মোট আয়ের 5% থাকে হচ্ছে বা সাইডে অর্থাৎ ই আর এস এর ক্ষেত্রে 5% আয় থাকে, এবং বি আর আয়ের ক্ষেত্রে বিগ বিজনেসম্যান আর ইনভেস্টর এদের ক্ষেত্রে বি আর আয়ের ক্ষেত্রে 95% ইনকাম থাকে। তাহলে এখানে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ালো না? যেমন ধরুন 100টা মিষ্টি আছে, তো 100টা মিষ্টির মধ্যে 95টা মিষ্টি এই 5টা লোককে দেওয়া হলো, অর্থাৎ বি আর আই কে দেওয়া হলো। এখানে 5টা লোক আছে, 5টা লোককে 95টা মিষ্টি দেওয়া হলো, আর বাদিকে ই আর এস কে দেওয়া হলো 5টা মিষ্টি, অর্থাৎ ওখানে 95টা লোক আছে, 95টা লোককে 5টা মিষ্টি দেওয়া হলো। এবার ভাগটা কি করে হবে বলুন? বি আর আই, এখানে 5টা লোককে 95টা মিষ্টি অর্থাৎ 19টা করে মিষ্টি ভাগ করে দেওয়া হলো, আর এখানে 95 জনকে 5টা মিষ্টি। এবার ভাগ করবেন কিভাবে? তাহলে এই 95টা লোক মিষ্টি তো দূরের কথা, মিষ্টির রসটুকু পাবে না হয়তো। বা সাইডে কিন্তু কোনো ইনকামের সিকিউরিটি নেই, অর্থাৎ ই আর এস এর ক্ষেত্রে কোনো ইনকামের সিকিউরিটি নেই। ডান সাইডে বি আই আই এর ক্ষেত্রে কিন্তু এখানে ইনকামের সিকিউরিটি আছে, কারণ এরা যদি কাজ নাও করে একটা দিন তাদের ইনকামটা আসতে থাকবে। বা সাইডে ই আর এস এদের ইনকামটা কিভাবে হচ্ছে? এদের ইনকামটা হচ্ছে রেট ইনটু টাইম এই হিসাবে হচ্ছে, অর্থাৎ এদের রেটটা কিভাবে হচ্ছে? রেট হচ্ছে এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, স্কিল দক্ষতা, তো এইগুলোর উপর নির্ভর করেই এদের রেটটা তৈরি হচ্ছে। তো এদের রেটও লিমিটেড, টাইমও লিমিটেড। এবার বা সাইড তো গেল, এবার ডান সাইডে বিআইআই এর ক্ষেত্রে কি হচ্ছে? এদের রেট হচ্ছে আনলিমিটেড এফোর্টস, আর টাইমটাও আনলিমিটেড। তাহলে এদের ক্ষেত্রে রেট, টাইম এগুলো আনলিমিটেড কিভাবে হচ্ছে? কেননা এরা সিস্টেম বেসড কিংবা অ্যাসেট বেসড কিংবা নেটওয়ার্ক বেসড ইনকাম করে, এই জন্য এদের রেট এবং টাইমটা আনলিমিটেড, এবং এরা ইনকামের সিকিউরিটি উপভোগ করে। এবার দেখা যাক এটা কিভাবে হচ্ছে। আমরা সাধারণত 20 বছর কিংবা 25 বছর বয়সে একটা ব্যবসা বা চাকরি শুরু করি এবং 60-65 বছর বয়স পর্যন্ত করি। তো এই 35 বছর আমাদের হচ্ছে কাজের সময়। তো আমরা প্রত্যেকটা দিনে কতক্ষণ পর্যন্ত কাজ করি? মোটামুটি হবে 10 ঘন্টা আমরা কাজ করি। মাসে 250 ঘন্টা, বছরে 3000 ঘন্টা, এবং 35 বছরে যদি ধরা হয় তাহলে 35 বছরে কত ঘন্টা কাজ করছি? 1,05,000 ঘন্টা। এক্ষেত্রে আমরা কাজ করলেই ইনকামটা আসবে, যদি কাজ না করি তাহলে ইনকামও আসবে না। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন রিলায়েন্স, তো রিলায়েন্সের অনেক ধরনের ব্যবসা আছে। তো আমরা মোটামুটি 10,000 জন লোক তার কাছে কাজ করে এটা ধরে নিই। তাহলে 10,000 জন লোক প্রত্যেক দিন যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে রিলায়েন্স প্রত্যেকটা দিনে কত ঘন্টা কাজ করছে? 1,00,000 ঘন্টা। তাহলে আমরা দিনে কয় ঘন্টা কাজ করছি? একজন লোক 10 ঘন্টায় কাজ করছি, আর 35 বছরে সারা লাইফে 1,05,000 ঘন্টা কাজ করছি। তাহলে এখানে রিলায়েন্স দিনেই 1,00,000 ঘন্টা কাজ করছে। তাহলে আমাদের প্রত্যেক দিনে যদি 1,000 টাকা করে ইনকাম হয়, তাহলে রিলায়েন্সের প্রত্যেক দিন কত টাকা ইনকাম হতে পারে ভেবে দেখুন? প্রায় 10 কোটি টাকা দিনে ইনকাম করে। তাহলে কি আমরা বা সাইড থেকে ডান সাইডে যেতে পারবো না? হ্যাঁ, অবশ্যই যেতে পারবো। কিন্তু তাহলে কি আমাদের কি রিলায়েন্সের মতো এরকম বড় কোম্পানি খুলতে হবে? না, সেটা হয়তো আমরা পারবো না, কিন্তু ওরা যে জিনিসগুলো উপভোগ করে, ইনকাম সিকিউরিটি, সুন্দর লাইফস্টাইল, সেইগুলো আমরা পেতে পারি। সেগুলো আমরা পেতে পারি একটা কাজের মাধ্যমে। সেই কাজটাই আমি এখন আপনাদের দেখাবো। ধরুন আপনি বা আমরা ইনকাম করি মাসে 100 টাকা, ঠিক আছে? তো সেই ইনকামের থেকে 90 টাকা আমরা খরচা করে ফেলি সংসারে এবং 10 টাকা সেভিংস করি। আর ওই 10% সেভিংস থেকেই আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা বা স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি।
একবার ভেবে দেখেছেন কি ওই যে 10% আমরা সেভিংস করছি তা দিয়ে কি কোনো হসপিটালের খরচা আমরা মেটাতে পারবো? আমাদের সন্তানের পড়াশোনার খরচা কি ওই 10 টাকা বা 10% দিয়ে আমরা মেটাতে পারবো? কিংবা আমরা ওই 10% থেকেই বিদেশ ভ্রমণ করতে পারবো? সেই জন্য আমাদের কি করতে হয়? কম্প্রোমাইজ করতে হয়। সুইজারল্যান্ডে যাবো ভাবে সেই আমাদের দার্জিলিংয়ে ঘুরে আসতে হয়। এবার দেখুন, এই করোনা ভাইরাসের জন্য লকডাউনের ফলে আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি। তাহলে এই গৃহবন্দী থাকা অবস্থায় আমরা কি আমাদের যে খরচাগুলো সেগুলো কি কমাতে পারছি? মোটেই না, বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে খরচাগুলো। আমরা কি লকডাউনের ফলে পেস্ট দিয়ে দাঁত মাজা বন্ধ করে দিচ্ছি, মাথায় তেল মাখা বন্ধ করছি, মাথায় শ্যাম্পু করা বন্ধ করছি, গায়ে সাবান মাখা বন্ধ করছি? তাহলে ইনকাম আসুক না আসুক এই খরচাগুলো কিন্তু হতেই থাকবে। একটু ভালো করে ভেবে দেখলে দেখা যাবে আমরা যে এই খরচা করছি এই খরচা থেকে কিন্তু অন্য কারোর ইনকাম হয়ে যাচ্ছে। সেটা একবার দেখা যাক কিভাবে হচ্ছে। কোম্পানি কোনো একটা প্রোডাক্ট 40 টাকা দিয়ে তৈরি করছে এবং সেটা আমরা যখন কিনছি কোনো একটা দোকান থেকে সেটা 100 টাকা দিয়ে কিনছি। তাহলে কোম্পানি তৈরি করেছে 40 টাকা এবং আমরা কিনছি 100 টাকা। এই মাঝে 60 টাকা কারোর না কারোর ইনকাম হয়ে যাচ্ছে। যেরকম কিছু হোলসেলার আছে কিংবা ডিস্ট্রিবিউটর আছে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে এই খরচাগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই 100 টাকা প্রোডাক্টটার 60 টাকা কারোর না কারোর ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে এই 60 টাকা বেশি দিয়ে কেনার ফলে ওই প্রোডাক্টের গুণমান কি বেড়ে যাচ্ছে? নিশ্চয়ই নয়। কেননা কোম্পানি তো সেই একই প্রোডাক্ট 40 টাকা দিয়ে তৈরি করে দিয়েছে এবং সেই 40 টাকার প্রোডাক্টটাই আমার হাতে এসে পৌঁছাচ্ছে। এখানে কোনো এক্সট্রা কোনো গুণমান বাড়ার কোনো কথাই নেই। তাহলে এখানে আমার খরচ অন্যদের ইনকাম হয়ে যাচ্ছে। আমি যে 100 টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসলাম, এবার আমি ওটা ব্যবহার করার পর যদি আমার ভালো না লাগে তাহলে আমি কি সেটাকে ফেরত দিতে পারবো? বা সেই দোকানদার কি সেই জিনিসটা ফেরত নেবে, ব্যবহার করা জিনিসটা ফেরত নেবে? আপনার কি মনে হয়? সে নিশ্চয়ই ফেরত নেবে না, কেননা সে তো প্রোডাক্টটা তৈরি করছে না, সে কারোর না কারোর কাছ থেকে নিয়ে আসছে, যেরকম ডিস্ট্রিবিউটার, হোলসেলার এদের কাছ থেকে নিয়ে আসছে। তাহলে এখানে কাস্টমারই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কেননা সে যদি না থাকে তাহলে ওই মাঝের লোকগুলোর ইনকাম হবে না। তো এই কথা চিন্তা করেই আমাদের কাছে এসছে ডাইরেক্ট সেলিং সিস্টেম, অর্থাৎ ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার কাছে পৌঁছাবে, মাঝখানে ওই সেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার এসব কেউ থাকবে না। যেহেতু কাস্টমার খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দেবে। যেরকম আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন আপনাকে 20% পর্যন্ত ছাড় দিয়ে দেবে। এছাড়া আপনাকে একটা রিটেল অথরিটি দেবে, অর্থাৎ আপনি পাড়ার দোকান থেকে কোনো একটা জিনিস কিনে নিয়ে সেটাকে আর বিক্রি করতে পারবেন না, কেননা আপনার কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই। কিন্তু এইখানে আপনাকে একটা অথরিটি দেওয়া হবে যে আপনি এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে বিক্রি করতে পারেন। এবং আপনাকে যে প্রোডাক্টটা দেওয়া হবে সেটা হবে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং সেটি আপনি 30% ইউজ অর্থাৎ ব্যবহার করার পর 30 দিনের মধ্যে সেটাকে রিটার্ন করতে পারবেন, যেটা আপনি পাড়ার দোকান থেকে কিনে নিয়ে এসে সেটাকে রিটার্ন করতে পারেন না, কিন্তু এখানে সেটা পারবেন। প্রোডাক্টটা রিটার্নের পর আপনি 100% টাকাটা ফেরতও পেয়ে যাবেন। এছাড়া আপনি আরো অনেক কিছু এখানে পাবেন। যেমন ধরুন, আমাদের কোনো জিনিস ভালো লাগলে আমরা সেটা শেয়ার করি। যেরকম কোনো এক ডাক্তার ভালো, আপনার সেখানে গিয়ে খুব ভালো হয়েছে, তো আপনি কাউকে বললেন যে ওই ডাক্তার ভালো, আপনি ওখানেও যেতে পারেন। তাহলে কি হবে, সেও আপনার কথা শুনে ওখানে যাবে। এর ফলে কি হবে, ওই ডাক্তারের লাভ হবে। কিন্তু আপনি যে শেয়ার করলেন যে ওই ডাক্তারটা ভালো, এর ফলে কি আপনার কোনো লাভ হলো? আপনার কোনো লাভ হলো না। কিংবা পাড়ার কোনো চায়ের দোকানে চাটা খুব ভালো করে, তো আপনি কাউকে বললেন যে হ্যাঁ ওই দোকানের চাটা খুব ভালো, আপনি ওখান থেকে কিনে নিয়ে খেতে পারেন। তো এর ফলে কি হবে, সে ওইখানে যাবে, সে আবার কাউকে বলবে যে হ্যাঁ ওই দোকানের চাটা ভালো, তারাও ওখানে যাবে। কিন্তু আপনি যে বললেন যে ওই দোকানের চা ভালো, এর ফলে কি হচ্ছে, ওই দোকানের বিক্রিটা বেড়ে গেল, ফলে ওই দোকানের বিক্রি বেড়ে গেল, কিন্তু আপনার কোনো ইনকাম হলো না। কিন্তু এইখানে যদি আপনি এই জিনিসগুলো ব্যবহার করে আপনার যদি ভালো লেগে থাকে এবং এই ভালো লাগাটাই যদি আপনি কাউকে শেয়ার করেন, নিজের বন্ধু বান্ধব বা পরিচিতের মধ্যে যদি শেয়ার করেন এবং তারা এই শেয়ার করার ফলে তারাও যদি আপনার মতো করে কোনো প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে আপনাকেও কিছু লাভ দেবে। তো সেটা কিভাবে দেবে, সেটা 3 to 21% হিসাবে আপনাকে লাভ দেবে। ঠিক আছে। এছাড়া আপনি পাবেন লিডারশিপ বোনাস, যেটা হবে 6%। এছাড়া লিডারশিপ বোনাস ছাড়া আর একটা পার্সেন্টেজ পাচ্ছেন, সেটা হচ্ছে ডেপ্ট বোনাস, সেটা হচ্ছে 13%।
তাহলে টোটাল হলো 60%। তাহলে এই 60% আপনার আগে কি হচ্ছিল, আপনি যখন আগে কোনো দোকান থেকে প্রোডাক্ট কিনছিলেন তখন আপনার এই 60% টাকাটা আপনার পকেট থেকে অন্য কারোর ইনকামে চলে যেত। তাহলে আপনার খরচ অন্য কারোর ইনকাম হচ্ছিল, এবার আপনার খরচ আপনার ইনকাম হবে যদি আপনি এখানে সাইন আপ করেন। এখানে দারুণ একটা ফ্যাক্ট আছে, আপনারা যারা এই বিজনেসটা শুরু করেননি, আপনারা যে কাজ করেন আমিও সেই একই কাজ করি। যেমন ধরুন সকালে উঠে আপনারা পেস্ট দিয়ে দাঁত মাজেন, আমিও সেটা করি। আপনারা সেই পেস্টটা কোথা থেকে কেনেন? পাড়ার কোনো একটা দোকান থেকে বা বাজারের কোনো একটা দোকান থেকে। কিন্তু আমরা কি করি, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এখানে 20% কমে পাওয়া যাচ্ছে, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়া যাচ্ছে। এবার ধরুন আপনার পাড়ায় নতুন কেউ একজন আসলো এবং সে কোনো একটা জিনিস কিনবে এবং সেটা দোকানটা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করছে, আপনি দেখিয়ে দিলেন দোকানটা কোথায়। এর ফলে কি হচ্ছে, আপনার কোনো রকম লাভ হলো না, দেখিয়ে দিলেন, ইন্টারেস্ট ছাড়াই আপনি দেখিয়ে দিলেন। কিন্তু আমার কাছে যখন কেউ জিজ্ঞাসা করছে এই জিনিসটা পাবো কোথায়, তখন আমি ডাইরেক্ট আমার এই ম্যানুফ্যাকচারারকে দেখিয়ে দিচ্ছি। এর ফলে আমার লাভ হচ্ছে, এর সঙ্গে সঙ্গে ওরও কিছু লাভ হবে। তাহলে দেখা যাচ্ছে কাজটা কিন্তু আলাদা কোনো নতুন ধরনের কোনো সিস্টেম, এরকম কোনো নতুন ধরনের কোনো কাজ নয়। কাজটা সেই একই কাজ কিন্তু একটু আলাদা হবে। এবার দেখাবো ইনকামটা কতটা হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে কমিশন ধাপ এবং ডান দিকে টিম পয়েন্ট। তাহলে এখানে পয়েন্টটা কিরকম? পয়েন্ট হচ্ছে 80 টাকার যদি কোনো প্রোডাক্ট আপনি কিনেন তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন, এবং 80 টাকার প্রোডাক্টের সঙ্গে জিএসটি ট্যাক্স আছে। তো এখানে জিএসটি ট্যাক্স ছাড়াই ধরা হচ্ছে যে 80 টাকার প্রোডাক্ট সমান সমান 1 পয়েন্ট। তাহলে এখানে কমিশন ধাপে আছে নিচের থেকে 3% হচ্ছে 200 পয়েন্টে, 6% হচ্ছে 600 পয়েন্টে, 9% হচ্ছে 1200 পয়েন্টে, 12% হচ্ছে 2400 পয়েন্টে, 15% হচ্ছে 4000 পয়েন্টে, 18% হচ্ছে 7000 পয়েন্টে এবং 21% হচ্ছে 10,000 পয়েন্টে। এখানে 3% সমান 200 পয়েন্ট। তাহলে এখানে 200-র সাথে আপনি যদি 80 গুণ করেন তাহলে আপনি টোটাল কত টাকার বিজনেস হচ্ছে সেটা আপনি পেয়ে যাবেন। তো একটা উদাহরণের সাহায্যে এখানে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে আপনার পয়েন্ট আছে 50 পয়েন্ট এবং নেট সেলস ভলিউম দেখাচ্ছে 4000। তাহলে এখানে 4000 কি করে হলো? ওই 80 টাকার প্রোডাক্ট সমান সমান 1 পয়েন্ট, সেই হিসাবেই আপনার যেহেতু এখানে 50 পয়েন্ট হয়েছে, তো 50-এর সাথে 80 গুণ করলে 4000 হচ্ছে। তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 50 এবং নেট সেলস ভলিউম হচ্ছে 4000। আপনার নিচে দেখা যাচ্ছে একটা পিসি। তাহলে এই পিসি ব্যাপারটা কি? পিসি হলো প্রেফার্ড কাস্টমার। আপনি যখন কোনো প্রোডাক্ট কাউকে শেয়ার করছেন তাকে আপনি বলতে পারেন এই যে আমাদের এই কোম্পানির তরফ থেকে কাস্টমারদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যেরকম সেই কাস্টমার যদি তার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে কোম্পানির সাথে রেজিস্টার করে তাহলে সে এমআরপি থেকে 7 থেকে 10% লেসে প্রোডাক্টগুলো নিতে পারবে। যেরকম ভাবে অ্যামাজন, ফ্লিপকার্টে কোনো কিছু কিনতে গেলে আপনাকে আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার ঠিকানা, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে রেজিস্টার করতে হয়, ঠিক সেরকম ভাবেই আপনি এখানে আপনার কাস্টমারদের রেজিস্টার করতে পারেন। তো তাদেরকে বলা হচ্ছে পিসি অর্থাৎ প্রেফার্ড কাস্টমার। তো এখানে দেখা যাচ্ছে পিসির 16,000 টাকার নেট সেলস ভলিউম হয়েছে এবং তার 200 পয়েন্ট হয়েছে, অর্থাৎ 200 পয়েন্টের সাথে 80 গুণ করলে 16,000 টাকার একটা নেট সেলস ভলিউম হলো। তাহলে আপনার এখানে টোটাল সেলস ভলিউম হলো আপনার হয়েছিল 4000 আর এই পিসির হয়েছে 16,000, তাহলে টোটাল 20,000 টাকা হলো। আর মোট পয়েন্ট হলো আপনার ছিল 50 পয়েন্ট এবং পিসির ছিল 200 পয়েন্ট, তাহলে টোটাল 250 পয়েন্ট হয়েছে। তাহলে আমাদের কমিশন স্ল্যাবে 3% হতে গেলে 200 পয়েন্টের দরকার, তাহলে এখানে 200 পয়েন্টের বেশি হয়ে গেছে, 250 পয়েন্ট। সেই জন্য আপনি এখানে 3% লেভেলে আছেন। এবার এখানে লাভ তাহলে কিভাবে হচ্ছে? তাহলে প্রথম লাভ দেখাচ্ছে খুচরো লাভ অর্থাৎ রিটেল প্রফিট। আপনি যে 4000 টাকার প্রোডাক্ট এখানে কিনেছিলেন অর্থাৎ 50 পয়েন্ট করেছিলেন, তাহলে এই 4000 প্রোডাক্টের এমআরপি ছিল 4400 টাকা, অর্থাৎ 400 টাকা লেসে আপনি কিনেছেন, তাহলে এখানে 400 টাকা আপনার লাভ অর্থাৎ প্রায় 10% লাভ হলো। এরপর আসছে বাণিজ্য ছাড় অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট। তাহলে টোটাল আপনার নেট সেলস ভলিউম হয়েছিল 20,000 টাকা, তাহলে 20,000 টাকার 10% আপনি পাচ্ছেন 2,000 টাকা। এরপরে আসছে কাস্টমার সেলস ইনসেন্টিভ, অর্থাৎ আপনি যে পিসি এটা ছিল আপনার পিসিতে 16,000 টাকার ভলিউম ছিল অর্থাৎ 200 পয়েন্ট ছিল, তো সেখানে পিসির থেকে আপনি একটা সিএসআই পাবেন অর্থাৎ কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবেন, সেটা হচ্ছে 0 থেকে 10%।
তো আপনি যখন কোনো পার্সেন্ট লেভেলে থাকবেন না তখন আপনি পুরো 10% টাকাই পাবেন। অর্থাৎ আপনি যদি এখানে 0%-এ থাকতেন তাহলে আপনি এই 16,000 টাকার থেকে পুরো 10% পেতেন। তো আপনি এখানে যেহেতু 3% লেভেলে আছেন তাহলে ওই 10% থেকে 3%টা এখানে বাদ যাবে, অর্থাৎ টোটাল 7% আপনি এখানে পাবেন। তাহলে 16,000 টাকার 7% হচ্ছে 1120 টাকা। তাহলে আপনার এখানে কাস্টমার সেলস ইনসেন্টিভে লাভ হলো 1120 টাকা। এবার পার্সোনাল সেলস কমিশন, আপনি যে 4,000 টাকার প্রোডাক্ট নিয়েছিলেন অর্থাৎ 50 পয়েন্ট করেছিলেন, তো সেখান থেকে আপনি 3% পাবেন। যেহেতু আপনার টোটাল সেলস ভলিউম হয়েছে 250 পয়েন্টের, সেহেতু আপনি 3% লেভেলে আছেন, তাহলে আপনি ওই 4,000 টাকার থেকে 3% কমিশন পাবেন, অর্থাৎ 120 টাকা পাচ্ছেন। এবার ডিফারেন্সিয়াল সেলস কমিশন। ডিফারেন্সিয়াল সেলস কমিশন কিভাবে হচ্ছে, আপনার যে প্রেফার্ড কাস্টমার থেকে আপনার 200 পয়েন্ট এসেছিল, অর্থাৎ মোট 16,000 টাকার বিজনেস হয়েছিল, সেই 16,000 টাকার বিজনেসের উপরে আপনি 3% পাবেন, অর্থাৎ মোট 480 টাকা আপনার এখানে লাভ হচ্ছে। তাহলে আপনার টোটাল মোট আয় হয়ে গেল এখানে 4,120 টাকা। 3% লেভেলে আপনার টোটাল আয় হলো 4,120 টাকা। নেক্সট সেলস পার্সেন্টেজ লেভেল হচ্ছে 6%। তো এখানে 600 পয়েন্ট হলেই আপনি 6%-এ পৌঁছে যাবেন। তাহলে এখানে ধরা যাক আপনি 50 পয়েন্ট করেছেন, আপনার নেট সেলস ভলিউম হচ্ছে 4,000 টাকা। তো এখানে ধরে নেওয়া হয়েছে আপনি 50 পয়েন্ট করেছেন, আপনি 50 পয়েন্টের বেশিও করতে পারেন, কমও করতে পারেন, এখানে কোনো টার্গেট নেই। তো আপনি বিজনেস অপরচুনিটিটা কাউকে শেয়ার করার জন্য আপনার সাথে দুজন, ধরা যাক এখানে দুজন এসছে, ঠিক আছে। তো প্রথমজন করেছে 16,000 টাকার, তার টিম পয়েন্ট হচ্ছে 200, ঠিক আছে। 16,000 টাকা নেট সেলস ভলিউম হয়েছে, টিম পয়েন্ট 200, তার মানে সে 3% লেভেলে আছে। তারপরে আরেকজন এসছে, তার নেট সেলস ভলিউম হচ্ছে 8,000 টাকা, অর্থাৎ টিম পয়েন্ট হচ্ছে 100। আর আপনার পিসি অর্থাৎ প্রেফার্ড কাস্টমার আছে, তো আপনি তারা করেছে হচ্ছে 20,000 টাকার একটা ভলিউম করেছে। এখানে আপনার খুচরো লাভ বা রিটেল প্রফিট হলো 400 টাকা, বাণিজ্য ছাড় অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট হলো 2,400 টাকা, কাস্টমার সেলস ইনসেন্টিভ হচ্ছে 800 টাকা। অর্থাৎ আপনি এখানে 6% লেভেলে আছেন, অর্থাৎ কাস্টমার সেলস ইনসেন্টিভ পাওয়া যায় টোটাল 10%। তো আপনি যখন কোনো পার্সেন্টেজ লেভেলে থাকবেন তো 10% থেকে সেটাকে মাইনাস করা হবে। তাহলে আপনি এখন 6% লেভেলে আছেন, তাহলে 10 থেকে 6% বাদ দিলে 4%, অর্থাৎ আপনি 20,000 টাকার 4%, 4% পাচ্ছেন 800 টাকা। এরপর হচ্ছে পার্সোনাল সেলস কমিশন। তাহলে আপনি করেছিলেন এখানে 50 পয়েন্ট, অর্থাৎ আপনার নেট সেলস ভলিউম ছিল 4,000 টাকা, সেই 4,000 টাকার উপরে আপনি 6% পেয়েছেন 240 টাকা। এরপর আসছে ডিফারেন্সিয়াল সেলস কমিশন। ডিফারেন্সিয়াল সেলস কমিশনে হচ্ছে 2,160 টাকা। তাহলে এটা কিভাবে হলো ডিফারেন্সিয়াল সেলস কমিশন? এখানে হলো আপনার প্রথম যে সরাসরি বিক্রেতা ছিল, অর্থাৎ আপনার মতোই একজন বিজনেস ওনার ছিল, সে করেছিল 16,000 টাকার। তাহলে আপনি ওই 16,000 নেট সেলস ভলিউম বা 200 পয়েন্টের থেকে টোটাল 6% আপনি পাবেন না। যেহেতু সে 3% লেভেলে পৌঁছে গেছে, সেই জন্য আপনার 6% থেকে 3% বাদ দিয়ে যে 3% হচ্ছে, আপনি ওখান থেকে তাহলে সেই 3%ই পাবেন। তাহলে 16,000-এর 3% পাচ্ছেন 480 টাকা। নেক্সট দেখা যাচ্ছে 8,000 টাকার নেট সেলস ভলিউম, তার টিম পয়েন্ট 100। যেহেতু সে কোনো সেলস কমিশনে নেই, অর্থাৎ সে 0% সেলস কমিশনে আছে, তাহলে আপনি এই 8,000-এর পুরো 6% পাচ্ছেন। আর আপনার যে পিসি আছে ভেরিফাইড কাস্টমার সেলস, তার এখানে 20,000 টাকার একটা নেট সেলস ভলিউম আছে, তাহলে আপনি টোটাল ওই 20,000-এরই 6% পাবেন। তাহলে এখান থেকে 20 আর 8, এই 28,000 টাকার 6% আপনি পাচ্ছেন। তাহলে টোটাল হলো 2,160 টাকা আপনার ডিফারেন্সিয়াল সেলস কমিশন। এবার আপনার টোটাল 6%-এর আয় হয়ে গেল 6,000 টাকা। এবার 9% লেভেলে দেখা যাচ্ছে আপনার 4টে টিম আছে এবং একটা প্রেফার্ড কাস্টমার আছে, তো সব মিলিয়ে 1,260 পয়েন্ট হয়েছে। তো এখানে ইনকামটা হচ্ছে খুচরো লাভ হচ্ছে 400, বাণিজ্য ছাড় হচ্ছে 2,400, কাস্টমার সেলস ইনসেন্টিভ হচ্ছে 200, পার্সোনাল সেলস কমিশন 360 এবং ডিফারেন্সিয়াল সেলস কমিশন হয়েছে 6,648। আপনার আন্ডারে 3টে 3% লেভেলের টিম আছে আর আপনি 9%-এ আছেন। তাহলে ডিফারেন্সিয়াল কত হচ্ছে, মানে পার্থক্য হচ্ছে 6%-এর। তাহলে আপনি ওদের থেকে 6% পাচ্ছেন, অর্থাৎ 3টে 3% লেভেলের টিম থেকে 6% পাচ্ছেন। আর একটা যে টিম আছে যেটার 100 পয়েন্ট আছে, আপনি সেখান থেকে টোটাল 9%ই পাবেন, এবং আপনার যে প্রেফার্ড কাস্টমার আছে সেখান থেকে আপনি টোটাল 9%ই পাচ্ছেন। তাহলে এখানে ডিফারেন্সিয়াল সেলস কমিশন হয়ে গেছে 6,648 টাকা। এরপর আসছে ব্রোঞ্জ
ফাউন্ডেশন ইনসেন্টিভ BFI। এখানে একটা নিয়ম আছে যে আপনাকে মিনিমাম 9% লেভেলে থাকতে হবে এবং আপনার আন্ডারে 3টে 3% লেভেলের টিম থাকতে হবে, তবেই আপনি এখানে BFI একটা পার্সেন্টেজ পাবেন, সেটা হচ্ছে 15%। নেক্সট 12 মান্থসের জন্য, নেক্সট 12 মাসের জন্য আপনি 15% করে পাবেন BFI। তাহলে এখানে 9%-এর টোটাল আয় হয়ে গেল 11,059 টাকা। এবার 12% লেভেলে দেখা যাচ্ছে আপনার টিম পয়েন্ট হচ্ছে 2,600, আর আপনার আন্ডারে মোট টিম আছে 4টে টিম আছে এবং একটা প্রেফার্ড কাস্টমার আছে। টোটাল মিলিয়ে 2,600 টিম পয়েন্ট হয়েছে। তাহলে আপনার এখানে ইনকাম হচ্ছে খুচরো লাভ 800, বাণিজ্য ছাড় হচ্ছে 2,400, ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ হয়েছে মানে BFI-টা পেয়েছেন 15%, সেটা হচ্ছে 2,196, পার্সোনাল সেলস কমিশন হয়েছে 960, ডিফারেন্সিয়াল সেলস কমিশন হচ্ছে 13,680 এবং আপনার এই 12%-এর টোটাল মোট আয় হয়ে গেল 20,036 টাকা। এবার 15% লেভেলে কেমন দেখা যাচ্ছে, আপনার পার্সোনাল পয়েন্ট হয়েছে 100 পয়েন্ট, আপনার নিজস্ব নেট সেলস ভলিউম হয়েছে 8,000 এবং আপনার আন্ডারে আছে 6টা টিম এবং কিছু প্রেফার্ড কাস্টমার। তাহলে টোটাল মিলিয়ে টিম পয়েন্ট হচ্ছে 4,250 পয়েন্ট এবং আপনার এখানে লাভ হচ্ছে খুচরো লাভ 800 টাকা, বাণিজ্য ছাড় 2,800 টাকা, ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ হচ্ছে 4,194 টাকা, পার্সোনাল সেলস কমিশন হচ্ছে 1,200 টাকা, ডিফারেন্সিয়াল সেলস কমিশন হচ্ছে 26,760 টাকা এবং ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভ, এখানে একটা নতুন একটা ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে BBI। তাহলে এটার একটা নিয়ম আছে, সেটা কি, এটা আপনাকে মিনিমাম 15% লেভেলে থাকতে হবে এবং আপনার আন্ডারে 3টে 6% লেভেলের টিম থাকতে হবে, তাহলেই আপনি এখান থেকে টোটাল 20% একটা ইনসেন্টিভ পাবেন এবং সেটা টোটাল 12 মাস পর্যন্ত পেয়ে যাবেন। তাহলে আপনার এখানে ব্রোঞ্জ বিল্ডার ইনসেন্টিভের আয় হয়ে গেল 5,592 টাকা এবং আপনার এই 15%-এর মোট আয় হলো 41,346 টাকা। এবার 18% লেভেলের সব মিলিয়ে টোটাল আয় দেখা যাচ্ছে 66,056 টাকা। এরপর 21% লেভেলে 10,000 টিম পয়েন্ট হতে হয়, তো সেখানে ইনকাম দেখা যাচ্ছে মোট 94,208 টাকা। তো এখানে কিছু কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে, আপনার টিমের স্ট্রাকচারের উপর নির্ভর করছে। এই 21%-এর উপরেও আরো কিছু লেভেল আছে, যেগুলো যেরকম সিলভার আছে, গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, ডায়মন্ড আছে ইত্যাদি, সেখানেও প্রচুর ইনকাম আছে, প্রচুর। এতক্ষণ যার সম্বন্ধে বললাম সেই কোম্পানিটা হলো বিশ্বের 1 নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে। চলুন দেখা যাক এর কিছু ডিটেলস। Hi, I'm Doug DeVos. My father, Rich DeVos, along with his best friend Jay Van Andel, started Amway more than 50 years ago with a simple plan: to provide people with an opportunity to achieve success. এদের সারা বিশ্বে 11.3 বিলিয়ন বিজনেস হয়েছে, এদের 100টারও বেশি দেশে ব্যবসা চলে, এদের 21,000 এমপ্লয়ি গ্লোবালি আছে, এরা ইবে, ভিসা এবং স্টারবাকসের থেকেও বড়, 1,000 পেটেন্টস গ্যারান্টেড আছে এবং 800 পেটেন্টস পেন্ডিং আছে, 900 সায়েন্টিস্ট অ্যান্ড টেকনোলজিস আছে, 65 R&D ল্যাবস আছে, ওয়ার্ল্ডে 49 বিলিয়ন বোনাস দিয়েছে, 10 years of helping children, 10 million children benefited। সারা বিশ্বে 450+ পাওয়ারফুল প্রোডাক্টস আছে, তার মধ্যে নিউট্রিলাইট অন্যতম। এটি বিশ্বের নাম্বার 1 ভিটামিন, মিনারেলস এন্ড সাপ্লিমেন্ট ব্র্যান্ড। Hi, I'm Adam Gilchrist. I wouldn't endorse a product I don't believe in. ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাব AC মিলানের ইনস্টিটিউশনাল স্পন্সর। আর্টিস্ট্রি হলো বিশ্বের বৃহত্তম টপ 5 সেলিং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড। এটি প্রকৃতির মূল্যবান উপাদান দিয়ে তৈরি হয়। আর্টিস্ট্রির 183টি পেটেন্ট গ্র্যান্টেড হয়েছে, এছাড়া 75টি পেটেন্ট পেন্ডিং আছে। এটি সাইন্টিফিক্যালি অ্যাডভান্স বিউটি সলিউশন। এর 4টি ক্যাটাগরিতে প্রোডাক্টস আছে, যেমন নিউট্রিশনে নিউট্রিলাইট, স্কিন কেয়ার ব্র্যান্ডে আর্টিস্ট্রি এবং অ্যাটিটিউড হলো ইন্ডিয়ার নাম্বার 1 স্কিন কেয়ার ব্র্যান্ড। পার্সোনাল কেয়ারের মধ্যে ব্র্যান্ডগুলি হলো স্যাটেনি, গ্লিস্টার, পার্সোনাল, ডাইনামাইট, G&H। হোম কেয়ারের মধ্যে আছে ডিটারজেন্ট, ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশ ইত্যাদি। অ্যামওয়ে ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয় 1998 সালের 5 মে। অ্যামওয়ে ইন্ডিয়াতে 1,000 কোটি টাকার উপরে ইনভেস্ট করেছে। ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে 4র্থতম দেশ যেটাতে অ্যামওয়ের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে। অ্যামওয়ে তামিলনাড়ুর মাদুরাইতে 600 কোটি টাকা ইনভেস্ট করে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ে তুলেছে।
ভারতে অ্যামোয়ের 150+ অফিস এবং 15 লাখ অ্যাক্টিভ বিজনেস ওনার আছে। ভারতে অ্যামোয়ের 150+ প্রোডাক্ট আছে। অ্যামোয়ে বিশ্বের নাম্বার 1 তথা ভারতেরও নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। অ্যামোয়ে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং পরিবেশ বান্ধব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য ইউএস লিড গোল্ড সার্টিফিকেট পেয়েছে। এই বিজনেসটি শুরু করতে হলে কি কি লাগবে? যে কোনো রকমের পরিচয়পত্র, ব্যাংক ডিটেলস, প্যান কার্ড হলেই আপনি এখানে রেজিস্টার হতে পারেন এবং ফ্রিতে আপনি জয়েন হতে পারেন, কোনো রকম টাকা পয়সা লাগে না। এখানে সাইন আপ বা জয়েন করলে আপনি শুধু অ্যামোয়ের সঙ্গে যুক্ত থাকবেন তা নয়, আপনি আরেকটি ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল BWW ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এটার সঙ্গে আপনি যুক্ত থাকবেন। এটা কি করে, এটা আপনি কিভাবে ব্যবসা করবেন সেটা শেখাবে এবং আপনার পার্সোনালিটি উন্নতি কিভাবে করবেন সেটাও শেখাবে একদম বিনামূল্যে। এবার 2-1টি প্রোডাক্টের ডেমোর মাধ্যমে দেখে নেওয়া যাক অ্যামোয়ের প্রোডাক্টগুলো কতটা ভালো। যে TDS বলে একটা ফর্মুলা কিন্তু এই ডিশ ড্রপের মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে TDS মানে ট্রায়াডিক ডিটারজেন্সি সিস্টেম। আমরা যে খাবার দাবারগুলো খাই সেখানে 3 ধরনের ফ্যাট থাকে, একটা অ্যানিম্যাল ফ্যাট, একটা ভেজিটেবল ফ্যাট, একটা হচ্ছে ডেয়ারি ফ্যাট। এই 3 রকম ফ্যাটকে এই ডিশ ড্রপ পুরো বাসনের গায়ে থেকে কেটে বার করে নিয়ে আসে। কথাই বলি না, আমরা বাসন মাজি, মানে বাসন ঘষে ঘষে মাজতে হয়, কিন্তু ডিশ ড্রপ দিয়ে বাসন যদি আমরা মাজি আমরা তখন বলি আমরা বাসন ধুই, মাজতে হয় না। তো আমি একটা ছোট্ট ডেমোর মাধ্যমে একটু দেখাই। এখানে আমি 2টো চামচ নিয়েছি, আমি ধরে নিতে পারি এই দুটো আমার নোংরা বাসন, এবং এই ডিশ ড্রপটাও এতটাই কনসেন্ট্রেট অবস্থায় থাকে এবং এটার মধ্যে ঘৃতকুমারী আছে, এটার মধ্যে নারকেল তেল দেওয়া আছে, যে বাসন মাজছে তারও হাতের কেয়ার করা হচ্ছে এই ডিশ ড্রপটা দিয়ে। এবং এই বাসনটা, এই প্রোডাক্টটা দিয়ে যখন আমরা সলিউশন তৈরি করবো সবসময় জল মিশিয়ে তখন আমরা কিন্তু এটাকে বানিয়ে ফেলবো। এখানে দেখুন অনেকগুলো রেশিও আছে। তো এই গাঢ় দাগটা হচ্ছে জল, হালকা দাগটা হচ্ছে প্রোডাক্ট। তো এখানে আমি যখন মেশাবো তখন আমি হয়তো পুরো 1 বোতল জল নেব, মানে এটা 500 ml জল। এই 500 ml জলের মধ্যে আমি 10 ml ডিশ ড্রপটা দিয়ে নেব। নর্মাল বাসন যেগুলো আমরা খাই সেরকম ধরনের, খুব বেশি গ্রিজি কোনো বাসন নয়, নর্মালি যেরকম রোজকার রান্না হয় সেরকম ভাবে বলে পরে আমি এর মধ্যে 10 ml দিয়ে নেব। তো আমার মেশানো আছে, এখানে আরেকটা বোতলে মেশানো আছে। তো আমি এবার যেটা করব, আমি 2টো চামচের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এখানে 2টো ফোঁটা দিয়ে দিলাম, এখানে 2টো ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করব, আমি একটা চামচের মধ্যে ডিশ ড্রপটা মেশানো আছে সেই জলটা আমি একটু এখানটা দিয়ে দেবো। এবং যেটা দেখবো যে আমার বাসনের মধ্যে থেকে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু একদম জলের উপরে ভেসে উঠেছে। আমি একদমই হাত দিইনি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে কিন্তু ওই TDS ফর্মুলাটা থাকার জন্য কিন্তু চামচের মধ্যে থেকে যে তেলটা ও কিন্তু উঠিয়ে দিচ্ছে। এবার আমি হালকা করে একটুখানি নাড়িয়ে নেব, একটু হালকা করে নাড়িয়ে নেব। তার মানে কি, আমি কি খুব বেশি ঘষাঘষি করে মাজলাম না কিন্তু। এবার ধোয়ার ক্ষেত্রে আমি বলবো, আমার গ্লাসে জল আছে, আমি এখানে চামচটা দিয়ে নিলাম। সেকেন্ড একটা যে চামচ আছে, এটা মার্কেট ব্র্যান্ডের একটা ডিটারজেন্ট, এক্স ব্র্যান্ডের একটা ডিটারজেন্ট, এটা আমি একটু এটার মধ্যে নেব। সেম ভাবে আমার যে তেলটা দেওয়া রয়েছে আমি ওটাকেও তোলার চেষ্টা করবো আঙুলটা দিয়ে। তারপর এটাও আমি জলের মধ্যে একটু দিয়ে দেবো। এরপরে দেখবো দুটোকে ধোয়া কত সহজ হয়, কোনটা কিভাবে আমাদের সহজ হচ্ছে। আমি যদি কোনো চামচের মধ্যে হাত না লাগাই, এখানটাতে জাস্ট একটু মিশিয়ে নেব, ধুয়ে নিচ্ছি, এখানটাতে একটু ধুয়ে। আমি একটার মধ্যেও কিন্তু হাত লাগালাম না। 2টো চামচের অবস্থা দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু 1 ফোঁটাও তেল নেই, একবারও হাত দিইনি। এখানে কিন্তু তেলটা তোলার জন্য যে সাবানটা ব্যবহার করা হয়েছে সেই সাবানটা এর গায়ে লেগে আছে। এবং ইনফ্যাক্ট আমরা যখন দেখি বাসন মাজার পরে ধুয়ে রেখে গেছে, শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু একটা সাদা সাদা লেয়ার লেগে থাকে। এই সাদা সাদা লেয়ার মানে একটা রেসিডুয়াল পার্ট কিন্তু বাসনের মধ্যে লেগে রয়েছে, সেটাই কিন্তু পরে আমরা কিন্তু খেয়ে ফেলছি এবং এটাও কিন্তু আমাদের হেলথের উপরে নানান রকম ভাবে এফেক্ট করছে। আমাদের কিন্তু এখানে সেই ব্যাপারটা কিন্তু নেই। এবার আরেকটা জিনিস বলবো, এখানকার জলের রংটা, এই জলটা কত পরিষ্কার, যা তেলটা উপরে ভাসছে, আর এখানটা কি হচ্ছে, জলের রংটাই পুরো ঘোলা হয়ে গেছে। এই যে রেসিডুয়াল পার্ট যেগুলো রয়েছে জলের মধ্যে মিশে গেল, এগুলোই তো আমরা একটু একটু করে বাসনের সাথে চামচের সাথে সবসময় কিন্তু খাবারের মধ্যে কিন্তু আমাদের ঢুকছে। ঠিক আছে, তো আমি আরেকটা প্রোডাক্টে এবার চলে আসি। এখানে আমাদের যে পাউডারটা আছে এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ফ্যামিলি ট্যাল্ক। এই ফ্যামিলি ট্যাল্ক মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ফ্যামিলির প্রত্যেকে কিন্তু এটা ইউজ করতে পারে। ফ্যামিলি বলতে কি, একটা বাচ্চা দিয়ে শুরু হয় আর একটা বয়স্ক লোক দিয়ে সেই ফ্যামিলিটা শেষ মানে কমপ্লিট হয়। তো একটা বাচ্চা ইউজ করতে পারে, একটা ছেলে ইউজ করতে পারে, একটা মেয়ে ইউজ করতে পারে, ফ্যামিলির সব মেম্বারই কিন্তু এই পাউডারটা আমরা ইউজ করতে পারি। আর একটা ছোট ডেমো দেখাই, একটা এক্স ব্র্যান্ড পাউডারের সঙ্গে একটা ডেমো দেখাই। 2টো গ্লাসের মধ্যে আমি জল নিয়েছি এবং একটা গ্লাসের মধ্যে আমি এখান থেকে একটু পাউডার দিয়ে দিলাম, আর একটা গ্লাসের মধ্যে আমি এক্স ব্র্যান্ড পাউডারটা আরেকটু ঢেলে দিলাম। এবার কি হয়, আমরা চেষ্টা করি যে প্রচন্ড ঘাম হচ্ছে তারপরে পাউডারটা ইউজ করবো যেন ঘামটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি পাউডারটা তো আমরা ওই কারণে ইউজ করার কথা নয়,
ঘামটা বন্ধ করা উচিত নয়, কিন্তু ঘামের যে দুর্গন্ধ আছে সেটাকে আমরা কিন্তু নষ্ট করতে পারি। তো এইখানে যখন আমি এটার মধ্যে আমাদের অ্যান্ডের যে পাউডারটা দেওয়া হয়েছে, আমি সেটা জলের মধ্যে একটু মেশাচ্ছি। এটা মিশিয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমি এটাও কিন্তু একটু জলের মধ্যে মেশানোর চেষ্টা করছি। কিছুক্ষণ মেশানোর পর আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জলের মধ্যে দেখা যাচ্ছে অনেকটা অংশ, অনেকটা পাউডার কিন্তু জলের মধ্যে মিশে নেই, এবং জলের উপরে একটা ছানা ছানা আকারের কিন্তু উপরে ভাসছে, একটা বেশ ঘন একটা লেয়ার উপরে কিন্তু ছানা কাটা হয়ে একটা লেয়ার কিন্তু জলের উপরে তৈরি হয়ে আছে। এখানে যদি দেখি আমি, এখানে কিন্তু পুরো জলের মধ্যে পাউডারটা পুরো মিশে গেছে, কোনো রকম পাউডারের কিন্তু অংশ উপরে কিন্তু ভাসছে না। এই যে আমি বললাম যে আমরা যখন গায়ে পাউডারটা দিচ্ছি তারপরে আমি ঘামছি, এবার এইখানে দেখা যাচ্ছে যে পাউডারটা জলের মধ্যে মিশে গেল, এখানে কিন্তু জলের মধ্যে মিশলো না। তার মানে কি, আমি যখন স্কিনে যখন পাউডারটা যখন আমি ইউজ করলাম, তখন কিন্তু আমি আমার ঘামের সাথে কিন্তু পাউডারটা কিন্তু এখানে মিশলো না। কি হলো, সাদা সাদা থোকা থোকা একদম ছোপ ছোপ হয়ে কিন্তু সারা গায়ের মধ্যে কিন্তু ফুটে ওঠে, আমরা বুঝতে পারি। অনেক সময় মেয়েরা অনেক সময় কালো ব্লাউজ পরলাম, দেখা যাচ্ছে যে তার উপর দিয়েও কিন্তু একদম সাদা সাদা হয়ে থাকে, গলার মধ্যে ভাজে কিন্তু সাদা সাদা হয়ে থাকে। তো এই যে সাদা সাদা হয়ে থাকছে মানে জলের সাথে মিশছে না বা ঘামের সাথে মিশছে না, মানেই কিন্তু আমার যে স্কিনের মধ্যে যে পোর্স গুলো রয়েছে, যেখান থেকে আমার স্কিন ব্রিথ করতে পারে, ওই পোর্সের মুখগুলোকে কিন্তু ও বন্ধ করে দেয় এবং সেটাকে কিন্তু ভীষণ ক্ষতি করে। এবার কিন্তু এই যে ব্যাপারটা একটা দেখালাম, এতে কিন্তু আমাদের স্কিন খুব ভালো ব্রিথ করতে পারে, কোনো সমস্যা হয় না। তো আমরা কিন্তু এটা মানে ডিঅডোরাইজার হিসেবেও কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যামওয়ের হাই লেভেল ইনকামের সঙ্গে অ্যামওয়ের প্রোডাক্টসগুলোও হাই লেভেলের। এখানে আমি কিছু অফারও করছে, যেরকম সিকিউরিটি, মানি, অ্যাসোসিয়েশন, রিকগনিশন, টাইম, অর্থাৎ এগুলো স্মার্ট, এবং এইগুলো স্মার্ট কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকেও কিছু ডিমান্ড করছে। সেগুলো কি, বার্নিং নিড, আপনার কিছু জ্বলন্ত স্বপ্ন থাকতে হবে, জ্বলন্ত চাহিদা থাকতে হবে, না হলে আপনি এটি করতেই পারবেন না। উইলিং টু চেঞ্জ করার ইচ্ছা আপনাকে থাকতে হবে, উইলিং টু লার্ন, শেখারও মানসিকতা থাকতে হবে, না হলে আপনি এটি করতেই পারবেন না। আমার বিজনেস অপরচুনিটি বলাটা প্রায় শেষ, ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা শেষ করছি। একটা গ্রামে একটা সাধু বাবা ছিল। সেই সাধু বাবা প্রত্যেকের ভবিষ্যৎ ভালোভাবে বলে দিতে পারত। ওই গ্রামে প্রচুর মানুষও আসতো সাধু বাবার কাছে। ওই গ্রামে দুটো দুষ্টু ছেলেও ছিল। তারা ভাবতো গ্রামের লোকগুলো বা বাইরের লোকগুলো সবাই ওই সাধু বাবার কাছে যায়, তাহলে ওই সাধু বাবাকে কিছু একটা জব্দ করা দরকার। ওরা মনে মনে একটা ফন্দি আঁটলো। কি করলো, একটা পাখির বাচ্চা নিল। তারা ভাবলো যে সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে এবং পেছনে হাতে পাখিটা নিয়ে রাখবে, বলবে, সাধু বাবা বলো তো, আমার হাতে একটা পাখির বাচ্চা আছে, ওটা মৃত না জীবিত? তো সাধু বাবা যদি বলে বেঁচে আছে, তাহলে হাতে টিপে মেরে দেবে। তারপর দেখিয়ে বলবো, দেখুন আপনি ভুল বলেছেন। আর যদি বলে মরে গেছে, তাহলে দেখিয়ে বলবো, দেখুন বেঁচে আছে। তো যাই বলুক না কেন, একটা গল্প বানিয়ে দিতে হবে। ওরা যখন গিয়ে সাধু বাবাকে বলল, তখন সাধু বাবা ওদের ফন্দিটা ভালোভাবেই বুঝে গিয়েছিল। তখন ওদেরকে বলল, দেখো, পাখিটার বাঁচা বা মরা কিন্তু তোমাদেরই হাতে। তাহলে কেন আমি এই গল্পটা বললাম? আজ এই ভিডিওতে আমি যে ভীষণ ভালো অপরচুনিটি আপনার হাতে তুলে দিলাম, এটাকে আপনি বাঁচিয়ে রাখবেন না মেরে ফেলবেন, সমস্তটাই এখন আপনার উপর নির্ভর করছে। সো থ্যাংক ইউ।